আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছে ৮ জন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা এবং মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা এবং দুর্ঘটনার জন্য দায়ী যে বাসের চালক তাকে আটক করা গেছে কিনা জানাবেন। চৈতি, আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। যেমনটি বলছিলেন আপনি, চট্টগ্রাম এবং কক্সবাজার এই মহাসড়কে সব সময় দুর্ঘটনা লেগে থাকে এবং এই ২৪ ঘন্টার ব্যবধান আমরা যতটুকু জানতে পেরেছি ঈদের দিনই ৫ জনের প্রাণ ধরেছে এবং আজকে এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১০ জনের প্রাণ গিয়েছে এমনকি আমরা জানতে পেরেছি। একেবারে স্পটেই ৭ জন নিহত হয়েছে। এরপর ওখানকার লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ আনা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মারা গিয়েছে এমনটা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে ৪ জনকে নিয়ে আসার পর আরো ২ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আরো ২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের অবস্থা এখনো পর্যন্ত একেবারেই আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে সেখান থেকে যিনি নিয়ে এসছেন, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যিনি নিয়ে এসছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন গুরুতর অবস্থায় ওখানে ৬ জনকে নিয়ে আসা হয়েছিল। ৬ জনের মধ্যে ১ জন নিহত হয়েছে এবং ৪ জনকে গুরুতর অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। আর ১ জন ওখানে চিকিৎসাধীন রয়েছে। এখানে যে ৪ জনকে নিয়ে আসা হয়েছে তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক ছিল। তাদেরকে নিয়ে আসা হয়েছে। আনার সাথে সাথে ২ জন নিহত হয়েছেন, ১ জন নারী ১ জন পুরুষ। তবে যে নারী ছিল তার বয়স জানা গিয়েছে, আমাদেরকে এখানকার চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন তার বয়স ৯ থেকে ১০ বছর হবে। তবে এই মাইক্রোবাসে যারা ছিল তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের পরিচয় জানা যায়নি। তাদের স্বজনরা এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ এসে কেউ পৌঁছায়নি। তাদের পরিচয় এখনো জানা যায়নি, নিশ্চিত করা হয়নি তাদের পরিচয়। আমরা জানার চেষ্টা করছি, তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমরা সবকিছু বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছি। তাদের কোথা থেকে আসছে, তাদের পরিচয় কি, এই সমস্ত পরিচয় আমরা জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের কোনো ধরনের পরিচয় আমরা জানতে পারিনি। তারা এখানে যারা রয়েছে নিহত হয়েছেন এবং যারা চিকিৎসাধীন আছে তাদের কোনো স্বজনদের উপস্থিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়নি এবং যারা ওইখানে নিহত হয়েছেন তাদেরকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে এখনো পর্যন্ত একজন চিকিৎসাধীন রয়েছে, এটা আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আর কোনো ধরনের আপডেট এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। তবে এই চট্টগ্রাম লোহাগাড়া সড়ক ২৪ ঘন্টার মধ্যে পৃথক সময়ে প্রাণ ঝরেছে প্রায় ১৫ জনের। ঈদের প্রথম দিনেই আমরা জানতে পেরেছি ৫ জন নিহত হয়েছে। একই জায়গায় একই স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। লোহাগাড়ার স্থানীয় বাসীরা আমাদেরকে জানিয়েছেন একই স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি একটি মৃত্যু ফাঁদ বলে জানানো হয়েছে আমাদেরকে। আসলে কত প্রাণ ঝরবে এভাবে, প্রতিদিন ভারী হয়ে উঠছে হাসপাতালগুলো তার স্বজনদের আহাজারিতে। চট্টগ্রাম মেডিকেল কলেজে সবসময় এই ধরনের চিত্র দেখা যায়। প্রাণ ঝরছে, আমরা অহরহ দেখতে পাচ্ছি এই সড়কগুলোতে প্রাণ ঝরছে হাজার হাজার মানুষের। প্রতিদিন কারো স্বজন, কারো ভাই, কারো মা, কারো বোন, এভাবে প্রাণ ঝরছে এই রাস্তাগুলোতে। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ আপডেট। চৈতি। পায়েল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। চৈতি, আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছি এবং আজ কিন্তু ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের যে যাত্রার খবর সেটি জানাচ্ছিলাম। মহাখালী বাস টার্মিনালও কিন্তু আজও ঢাকা ছেড়ে যাচ্ছে মানুষ, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানকার যে আশপাশের জেলাগুলো রয়েছে
টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, অন্যান্য রুটেও কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল থেকে বাস যথারীতি ছেড়ে যাচ্ছে এবং আজও কিন্তু বিপুল পরিমাণ মানুষ তাদেরকে আমরা যাত্রা করতে দেখতে পাচ্ছি। তারা বলছেন যে আজ কিছুটা ভিড় কম হওয়ায়, আবার অনেকে ছুটি ছিল না, যার কারণে তারা আজকে ভ্রমণ করছেন। কিন্তু খুব একটা যে চাপ রয়েছে এমনটি কিন্তু আমরা আসলে বলতে পারছি না। তবে এখান থেকে বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে একের পর এক যখনই ভরছে। তো একজন যাত্রীর সাথে যদি কথা বলতে চাই, ঈদের তো আজকে দ্বিতীয় দিন এবং অনেকে ঈদের আগে বাড়ি ফিরেছে, আজকে আপনি কেন যাচ্ছেন? ভাই আজকে তো ফাঁকা, তো এই কারণে আমরা যাইতে সুবিধা হইব, কারণ জ্যামজট পড়বে না, এই কারণে যাচ্ছি। এবারে সব মিলে ঈদ যাত্রায় ভোগান্তি হয়েছে কিনা? ভোগান্তি আমরা সকালে রয়েছি, এখন ভোগান্তি বুঝি নাই, এখন গাড়িতে উঠলে বুঝতে পারবো রাস্তা কি অবস্থা আছে। বলছিলেন যে এখন পর্যন্ত কোনো ভোগান্তি তারা দেখতে পায়নি। আর যদি যাত্রীদের চাপের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু আসছেন। তো আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে সব রুটে কি কেমন পরিমাণ যাত্রীর চাপ কেমন দেখছেন? সব চাপ মোটামুটি নাই, ক্লিয়ার। সীমিত চাপ নাই বলতে চলে আর কি। আর রাস্তায় কোনো যানজট হচ্ছে? যানজট নিরসন, যানজট কোনো রাস্তাঘাট পুরো ফাঁকা। এখানকার যারা কাউন্টারের লোকজন রয়েছে পরিবহনে, তাদের সাথেও কিন্তু আমরা কথা বললাম। তারা বলছেন যে চাপ খুব একটা নেই এবং রাস্তায় যেহেতু যানজটও নেই, যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা বাড়ি যেতে পারছেন। তো মহাখালীর যে সার্বিক যে চিত্র আমরা সবসময় দেখতে পারি যে যাত্রীদের একটি লাইন থাকে এবং পরিবহনেরও বেশ চাপ থাকে, তো এখন পর্যন্ত তেমনটি দেখা যাচ্ছে না। এবং আবার অনেকেই আমরা দেখছি যে তারা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে তারা কিন্তু আবার ঢাকায় ফিরে আসছে। তো যে বাসগুলো ফিরে আসছে সেগুলো কিন্তু আবার ঢাকা থেকে যাত্রী নিয়ে আবারও তাদের নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে সেখানে আবারও কিন্তু যাত্রা করছে। এবং সকালে আমরা ট্রেনের খবর জানাচ্ছিলাম, সবগুলো ট্রেনও কিন্তু আজকে যথারীতি একই সময় ছেড়ে গিয়েছে। দু একটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গিয়েছিল, তবে যাত্রীরা আসলে খুব ভোগান্তির কথা তারা কিন্তু বলছে না। দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে কিন্তু আসছেন। অনেকে আমরা দেখতে পেয়েছি যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষ যারা ঈদে আসলে ছুটি কাটাতে পারেনি, যে ঈদের ছুটি পায়নি, কর্মব্যস্ত ছিল, তারাই কিন্তু মূলত আজকে বেশি তারা বাড়ির দিকে যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে ঢাকার যে আশপাশের জেলাগুলো রয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর আর এর আশপাশে নিকটস্থ যেসব জেলা, সেখানকার বাস এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো চৈতি, আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। বাস টার্মিনালে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ঈদ উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় রয়েছে। তৃতীয় দিনেও জনসমাগম রয়েছে জাতীয় চিড়িয়াখানায়। এই মুহূর্তে সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আজও চিড়িয়াখানায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা দর্শনার্থীদের দিক থেকে? চৈতি, আপনাকে ধন্যবাদ। জানেন যে আসলে ঈদের আজকে তৃতীয় দিনে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আমরা দেখেছি যে আসলে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি জাতীয় চিড়িয়াখানায়, অর্থাৎ রাজধানীর যে বিনোদনের সর্বোচ্চ একটা স্পট, যেখানে আসলে আমরা জানি যে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় এখানে থাকে। দেখছেন যে আসলে এই আজকে তৃতীয় দিনেও অসংখ্য দর্শনার্থী তারা কিন্তু এসেছেন। তাদের যে বাচ্চারা রয়েছেন, অর্থাৎ পরিবারের ছোট সদস্য যারা রয়েছেন, তাদেরকে নিয়েও কিন্তু তারা এসেছেন ঈদের আনন্দকে, অর্থাৎ ঈদের যে বড় একটি ছুটি, সেই ছুটিতে আসলে পরিবারকে নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্যই কিন্তু তারা এই বিনোদন স্পটগুলোকে তারা কিন্তু বেছে নেয়। তার মধ্যে আমরা যেটি দেখেছি যে আসলে চিড়িয়াখানায় কি আসলে অনেকে বেছে নেয়, কারণ এখানে একদিকে যেমন পশু পাখির সাথে পরিচিত করিয়ে দেওয়া যায় ছোট বাচ্চাদের, সেই সাথে সবুজের সমারোহ কিন্তু এখানে রয়েছে।
যে কারণে কিন্তু আসলে আমরা দেখছি যে প্রতি বছরই বিভিন্ন ছুটিতে বড় বড় ছুটির সময় কিন্তু এই বিনোদন স্পটগুলোতে কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড় থাকে। আমরা অনেকের সাথেই কথা বলেছি যারা রাজধানী এবং রাজধানীর আশেপাশে যারা রয়েছেন, তারাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু এসেছেন। আমরা দেখছি যে আসলে চিড়িয়াখানার মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো কিন্তু প্রাণীর খাঁচাগুলোর সামনেই কিন্তু দর্শনার্থীরা দাঁড়িয়ে দেখছেন এবং যে পরিবারের ছোট সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে এই প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন অনেক অভিভাবক। আমরা কিন্তু সেটি দেখছি এই মুহূর্তে বানরের খাঁচার সামনে কিন্তু অনেক দর্শনার্থী আমরা দেখেছি। আমরা বেশ কয়েকটি প্রাণীর খাঁচার সামনে আমরা দর্শনার্থীদের উপস্থিতি বেশি দেখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু আসলে বানরের খাঁচা রয়েছে, বাঘের খাঁচা রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আসলে দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু এখানে আসলে উপভোগ করছেন প্রাণীদের সাথে। তারা কিন্তু এই যে তাদের ছুটি এবং ঈদ আনন্দ সেটি কিন্তু আসলে উপভোগ করছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, গতকালকেও কিন্তু চিড়িয়াখানার তথ্য কেন্দ্র বলছে যে গতকালকেও এই চিড়িয়াখানায় প্রায় 1 থেকে 1.5 লাখ দর্শনার্থী ভিজিট করেছে। তার আগের দিনও কিন্তু এসেছেন। আজও কিন্তু আমরা দেখেছি যে সকালে যখনই চিড়িয়াখানার গেট ওপেন হয়েছে, খোলা হয়েছে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের ব্যাপক উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। যে পরিমাণে আসলে দর্শনার্থী এখনো ভিতরে রয়েছে তার চেয়ে অনেক বেশি আমরা বাইরে অর্থাৎ ঢোকার জন্য টিকিট কেটে অপেক্ষায় রয়েছেন এমন কিন্তু আমরা দীর্ঘ সারি আমরা চিড়িয়াখানার বাইরেও আমরা লক্ষ্য করেছি। শুধু চিড়িয়াখানাই নয়, রাজধানীর অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আমরা জানি যে সেখানেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। তারা কিন্তু পরিবারের সবাইকে নিয়েই কিন্তু তারা এই ঈদের যে আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছেন। বেশ দর্শনার্থী এখানে আছেন। আমরা দু একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে কোথা থেকে এসছেন এবং কাদেরকে নিয়ে এসছেন, কেন আসছেন? আমরা আসছি ঢাকা উত্তরা হাউস বিল্ডিং থেকে, ফ্যামিলি সহ আসছি সবাইকে নিয়ে, যেহেতু দীর্ঘ ছুটি পাইছি এই জন্য আসছি আর কি। হ্যাঁ, ভালো লাগছে। তবে পরিবেশটা মানে ধুলা উঠতেছে, যদি কর্তৃপক্ষ পানি ছিটিয়ে দিত তাহলে মনে হয় ভালো হইতো আর কি, কিন্তু তা তো দিতেছে না। আচ্ছা, চিড়িয়াখানাকেই কেন বেছে নিলেন এই ঈদের ছুটিটা কাটানোর জন্য? বাচ্চাদের আমরা যখন বাসায় শেখানো হয় টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট, এগুলো দেখার জন্য আর কি ওদের উৎসাহিত করা হয়। তাই ওরা আর কি বলতেছে যে আম্মু নিজের চোখে দেখার জন্য উৎসাহিত। আচ্ছা, শুনছিলেন যে আসলে পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আসলে এখানে এসেছেন, এমনটি কিন্তু বলছিলেন একজন অভিভাবক। আমরা শুনতে চাই আরো কয়েকজন অভিভাবকের সাথে আমরা একটু কথা বলতে চাই যে তারা কেন এসেছেন এই চিড়িয়াখানাতে। একটু আপনার সাথে কথা বলি। কোথা থেকে এসেছেন আপনি? আমরা আসছি আশুলিয়া থেকে। কেন আসছেন? আসছি যে চিড়িয়াখানা দেখার জন্য, যে বাচ্চা কান্নাকাটি করছে তাই বাচ্চারা দেখাতে আসছি আর কি। কি দেখলেন? কেবলই ঢুকলাম, এই যে বাদর দেখতে আসছি এখানে, আবার প্রথমে হরিণ। শুনছিলেন যে আসলে আসলে অনেক দর্শনার্থী তারা কিন্তু এসেছেন যাতে করে এই ঈদের ছুটিটা সাধারণ মানুষরা সবাই মিলে যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে কিন্তু এসেছেন। যেটি বলে রাখছিলাম যে আসলে শুধু চিড়িয়াখানা নয়, রাজধানীর প্রায় প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে আমরা দেখেছি যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু ঈদের যে ছুটি সেটি কিন্তু উপভোগ করছে। তো এই ছিল আসলে রাজধানীর চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। পর্যটন নগরী কক্সবাজারেও পর্যটকদের ঢল নেমেছে। পরিবার পরিজন নিয়ে সমুদ্র জলে গা ভাসাচ্ছেন অনেকেই। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, এবার পর্যটক সমাগম বাড়ায়, ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন এই খাতে? ধন্যবাদ চৈতি, আপনি যথার্থ বলেছেন। কক্সবাজারে দীর্ঘ 1 মাস পর্যটক
অভাব ও দুর্দশা নিয়ে জীবনযাপন করেছে। গত 3 দিনে কক্সবাজারে প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ পর্যটক কক্সবাজারে এসেছে এবং পর্যটকদের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। তারা এখন অনেকদিন পরে তাদের পর্যটন ব্যবসায় তারা লাভের মুখ দেখবে বলে তারা আশাবাদী এবং তারা যে কয়েকদিনের ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং আগামী যেহেতু আরো 5 দিন ছুটি রয়েছে, এই 9 দিনে তাদের প্রায় প্রতিদিন গড়ে তারা 30 থেকে 40 কোটি টাকা ব্যবসা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, কিটকট এবং ঝিনুক শামুক ব্যবসায়ীরা জানিয়েছেন এইভাবে যদি পর্যটন শিল্পের লোকজন কক্সবাজারকে পছন্দ হয় তাহলে তারা প্রতিদিন কক্সবাজার যদি আসে তাদের যে ক্ষতিটুকু হয়েছে তারা সেটা ক্ষতিটুকু পুষিয়ে তারা লাভের মুখ দেখবে। এবং চৈতি তাদের ব্যবসায়ীদের একটু অভিযোগ ছিল যে তারা শুধুমাত্র সরকারি বেসরকারি উদ্যোক্তা যদি কক্সবাজার উদ্যোক্তা যদি নতুন নতুন স্থাপনা বা নতুন ব্যবসা কেন্দ্র যদি গড়ে তোলা হয়, বিশেষ করে শপিং মল এবং নাইট বাজার যদি গুলো তৈরি করা হয়, তাদের যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের যে ওয়ান স্টপ সার্ভিস এবং তাদের যে ব্যবসার যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দরকার, তারা যে রেভিনিউ দেয় কিন্তু তারা তাদের এই পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না। তাই তো তারা সংশ্লিষ্ট মহলের প্রতি তাদের জোর দাবি, তারা যেমন পর্যটকদের সেবা দিতে চায় এবং তারাও সেবা পেতে চায়। এবং আজকের এই দিনে কক্সবাজারের যে পর্যটন ব্যবসার যে সফলতা শুরু হয়েছে, এটা যদি আরেকটু সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে কক্সবাজারের যে পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে, বলছে তারা এখানে বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা যদি হয় এবং ব্যবসার বাণিজ্য প্রসারিত হলে কক্সবাজারের মাধ্যমে সারা বাংলাদেশের উন্নয়ন হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সৈতি, এটা ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহমান। ঈদ বিনোদনের খবর জানাতে এবারে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। আপনি চৈতি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, ঈদের দিন থেকে কিন্তু মানুষের যে ঢল সেটা কিন্তু পড়তে শুরু করেছে সবগুলো বিনোদন পার্কে। তো এখানটা আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো যে একটি বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা পার্ক। এখানেও কিন্তু গাজীপুরের মধ্যে এটা কিন্তু বেশ মানুষের কাছে পছন্দের একটি জায়গা। আপনারা জানেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই ধারণ করে এখানে কিন্তু কোমলমতি যে শিশুরা রয়েছে তারা কিন্তু এখানে ঘুরতেছেন। আপনার বিভিন্ন কিছু কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই সমস্ত পার্কে কিন্তু তারা অবস্থান করছেন। কিছু মিলে কিন্তু আপনারা জানেন যে উৎসব মুখের একটি পরিবেশ কিন্তু এই পার্কগুলোতে শুরু হয়ে দেখাতে পারছি আমি। এখানে কিন্তু আপনার পরিবার পরিজন নিয়ে কিন্তু যে সাধারণ মানুষ তারা ঈদের আনন্দকে উপভোগ করার জন্য কিন্তু এই পার্কগুলোতে ভিড় করছেন এবং গাজীপুরের যে পার্কগুলো রয়েছে সেই সমস্ত পার্কগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার পরিবার পরিজন নিয়ে কিন্তু এই পার্কের মধ্যে অবস্থান করছেন এবং টিকিট কেটে কিন্তু ভিতরে তারা মানে এই ছুটিটাকে কিন্তু উপভোগ করছেন। অনেকে যারা ঈদের মধ্যে বাড়িতে যেতে পারেনি তারা কিন্তু এই পার্কের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু এখান থেকে উপভোগ করছেন। তো এই মানে গাজীপুরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরাও কিন্তু এখানে পরিবার পরিজন নিয়ে আসছেন এবং পার্কের যে আনন্দ, পার্ক কর্তৃপক্ষ নানানভাবে বর্ণিলভাবে সাজিয়েছেন পার্ককে এবং মানুষকে উপভোগ করার জন্য, আকৃষ্ট করার জন্য যা যা আছে সেটা কিন্তু কর্তৃপক্ষ করেছেন। যদি আমি একটু এই পাশটা একটু দেখাই, এখানে কিন্তু আপনার ছোট ছোট শিক্ষার্থীরা বা ছোট ছোট কোমলমতি যে ছেলে মেয়েরা রয়েছে পরিবার পরিজন নিয়ে কিন্তু এই পার্কে কিন্তু অবস্থান করছেন এবং পার্কে ঘুরে ঘুরে দেখছেন এবং বিনোদন নিচ্ছেন। আপনারা জানেন যে ঈদের লম্বা ছুটির কারণে কিন্তু মানুষে ঘুরতে পারছেন এবং বেড়াতে পারছেন এবং তাদের নিয়ে কিন্তু সবকিছু উপভোগ করছেন। এখানে গরম একটু বেশি থাকার ফলে কিন্তু মানুষের বিভিন্ন যে গাছ রয়েছে গাছের ছায়ার নিচে কিন্তু অবস্থান করছেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু প্রতিটি পার্কেই কিন্তু মানুষের ঢল বলা চলে যে ঢল নামছেন এবং সব জায়গায় আপনার বিনোদনের একটা জায়গা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে পার্ক কর্তৃপক্ষ কিন্তু ব্যাপকভাবে যাতে দর্শকদের আকৃষ্ট করতে পারে এর কারণে কিন্তু তারাও ব্যাপক প্রস্তুতি রেখেছেন। তো
এটা একটা বেসরকারি পার্ক, এটার মধ্যেও কিন্তু কালকে থেকে গত 3 দিন ধরে কিন্তু এটার মধ্যে প্রচুর লোকজন আসতেছে, আসা যাওয়া করতেছে। এইভাবেই গাজীপুরে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মানুষের যে মানে আনাগোনা সেটা কিন্তু বাড়ছে। এর পাশাপাশি পার্ক কর্তৃপক্ষ জানেন যে আপনার বিশাল আয়োজন করেছেন। তো আমরা যদি এই ব্যাপারে চেষ্টা করবো 2-1 জনের সাথে কথা বলার জন্য, যে আমরা জিজ্ঞাসা করবো যে আসলে তুমি কোন জায়গা থেকে আসছো? আশুলিয়া থেকে। কি করতে আসছো এখানে? হ্যাঁ, তুমি কি জন্য আসছো? খেলতে আসছো, ভালো লাগে পার্ক? তো শুনলেন যে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু তারাও পরিবার পরিজনের সাথে কিন্তু এখানে উপভোগ করতে আসে। তো আমরা যদি আরেকটু দেখাতে চাই আপনাকে, এই জায়গায় কিন্তু আপনার সুন্দর একটি পার্ক, এখানে কিন্তু বিভিন্ন মানুষের আনাগোনা বেড়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এখানে কিন্তু পুলিশ প্রশাসনও পার্কগুলোতে কিন্তু নজরদারিতে রেখেছেন যাতে কোনো প্রকার কোনো মানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এর জন্য কিন্তু পার্ক কর্তৃপক্ষকে মানে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। আর সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশ এখন বিরাজ করছে। সব জায়গাতে উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্কগুলোতে কিন্তু বিরাজ করছে। তো এছাড়া কিন্তু গাজীপুরে জানেন যে বহু রিসোর্ট এবং পার্ক রয়েছে। সবগুলো পার্কেই কিন্তু মানুষের উপস্থিতি এবং মানুষের ঢল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কালকেও কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি, প্রতিটি বিনোদন কেন্দ্রতে কিন্তু মানুষের উপস্থিতি বেশি ছিল। সবকিছু মিলে একটি সুন্দর পরিবেশ কিন্তু বিরাজ করতেছে। তবে চৈতি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। বর্ষার আগে ভাঙ্গন আতঙ্কে কুড়িগ্রামের নদী পাড়ের মানুষ, এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ভাঙ্গন রোধে প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে কিনা? চৈতি, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার নদের যে ভাঙন প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আসলে স্থায়ীভাবে কোনো কাজ না হওয়ার ফলে কিন্তু তারা এই বর্ষা মৌসুমের আগে কিন্তু তারা আতঙ্ক তাদের মাঝে বিরাজ করছে। তারা বলছেন যে বৃষ্টি শুরু হলে এবং উজান থেকে যখন ঢল আসবে তখন কিন্তু এই সমস্ত এলাকাগুলোয় ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তখন কিন্তু সেখানকার যে বাড়িঘর রয়েছে এবং ফসলি জমি রয়েছে সেই সমস্ত জমি কিন্তু আসলে নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি দুধকুমার নদের যে অববাহিকায়। এখানে কিন্তু যারা এখানকার কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের যে বিভিন্ন ফসল সেটি কিন্তু তারা আবাদ করেছিলেন। তারা কিন্তু এই বর্ষার যে ভাঙন আতঙ্ক সেটির কারণে কিন্তু তারা তাদের যে ফসল সেটি কিন্তু আসলে কেটে নিচ্ছে। তারা বলছেন যে যেরকম করে আসলে এখনই আসলে বর্ষা আসার আগেই কিন্তু নদীতে সামান্য কিছু পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু বিভিন্ন এলাকায় আসলে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে তাদের মাঝে আসলে আতঙ্ক বিরাজ করছে। আমরা এখানে একজন রয়েছেন যে আমরা একটু জানতে চাই, আসলে আপনি বললেন যে আপনার বাড়ি অনেকবার আসলে নদীতে ভেঙেছে, একটু বলবেন কি অবস্থা, সরকারের কাছে কি দাবি আছে আপনার? আমি বর্তমান দাঁড়ায় আছি বানিয়াপাড়ার যাত্রাপুর সংলগ্ন বানিয়াপাড়ার গ্রামে দুধকুমার নদীর উপরে। এই পূব দিকে দেখা যায় বহু 80 থেকে 90% লোক ছিল। এরা ভাঙি যে কোথায় গিয়েছে এদের কোনো হদিস নেই। বর্তমান নদী ভাঙ্গন দুধকুমারের উজ্জয়ন থেকেই যখন আরও স্রোত, যখন বর্ষণ হবে আরও স্রোত খুব তীব্র হবে। এই মুহূর্তে আমার দেখা যাচ্ছে যে আমার বাড়ি এই নদী, আমি 7-8 বার বাড়ি ভাঙছি, কিন্তু এরকম নদী ভাঙ্গন আমার চোখে পড়ে নেই। তা যেটা আমি বলতে চাই সেটা হলো আমার বাড়ি যে আছে, আমার বাড়িটা যে এখন শেষ মেয়াদে যে আমরা বাড়িটা আমার কোথায় নিয়ে যাব এর কোনো হদিস নেই। নদীর বাড়ির মাছ দিয়ে ফাড় দিচ্ছে। তাই আমরা সরকারের কাছে জোর আবেদন যে এখানে সুষ্ঠু একটা কাজ করিয়ে এই এলাকার লোকের নদী ভাঙন রোধ করার জন্য আমি বিশেষভাবে সরকারের কাছে জোর সুপারিশ করতেছি।
যদি আপনাকে জানিয়ে রাখি এই ব্রহ্মপুত্র এবং এই তিস্তা এবং ধরলা দুধকুমার এর মধ্যে কিন্তু ধরলা এবং দুধকুমার নদের কিন্তু বেশ কিছু এলাকায় স্থায়ীভাবে কাজ আসলে বাস্তবায়িত করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সে সমস্ত এলাকায় কিন্তু ভাঙনের ঝুঁকি অনেকটা কমে গেছে। তাছাড়াও কিন্তু অনেক এলাকা রয়েছে সে এলাকার মানুষ তারা আসলে কিন্তু এই বর্ষার আগে আতঙ্ক তাদের মাঝে বিরাজ করছে। তারা বলছেন যে এই মুহূর্তে যদি আসলে কিছু কাজ করা হয় এই এলাকাগুলোতে সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে হয়তো তাদের বাড়ি সেখানে থাকবে, না হলে কিন্তু তারা বলছেন যে বর্ষা মৌসুম এবং এই পাহাড়ি যখন ঢল আসবে, উজানের ঢল আসবে, তখন কিন্তু তাদের বাড়ির ভেঙে যাওয়ার সম্ভাবনার কথা বলছে। এছাড়াও কিন্তু আমি যে এলাকায় রয়েছি এই এলাকার পাশে কিন্তু ঐতিহ্যবাহী একটি যাত্রাপুর নামে একটি হাট রয়েছে, সেটি কিন্তু প্রতি বছর সেখানে কোটি টাকা ডাক হয়। পাশাপাশি কিন্তু এখানে বেসরকারি যে এনজিও রয়েছে তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এখানকার মানুষের দাবি যে এই এলাকা 2 থেকে 3 কিলোমিটার এলাকা দুধকুমার নদের যে ডান তীর, তারা বলছেন যে এখানে কাজ করলে হয়তো এই স্থাপনাগুলো এবং এই ঐতিহ্যবাহী হাট সহ বিভিন্ন যে ফসল রয়েছে এবং বসতবাড়ি রয়েছে সেগুলো কিন্তু রক্ষা পাওয়ার কথা বলছে এখানকার মানুষ। চৈতি, এই ছিল দুধকুমার নদের পাড় থেকে সর্বশেষ পরিস্থিতি। 2 দফা সময় বাড়িয়েও শেষ হয়নি বাগেরহাটের দশানী রামপাল আঞ্চলিক মহাসড়কের কাজ। দ্রুত সংস্কার ও ঠিকাদারি প্রতিষ্ঠানে বিচারের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে? সকাল থেকে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে সড়কটি অর্থাৎ বাগেরহাট শহরের রামপাল দশানী এবং মোংলা যে সড়ক, এই সড়কটি দীর্ঘ 10 বছরের উপরে কিন্তু বেহাল দশা। অবশেষে 2022 সালের আগস্ট মাসে কিন্তু এই সড়কে কার্যাদেশ দেয় সড়ক বিভাগ, সড়ক সংস্কারও শুরু হয়। তবে এখন পর্যন্ত কিন্তু এই সড়ক সংস্কার শেষ হয়নি এবং শুধু শেষ তো দূরের কথা, এই সড়কের কাজ 10% শেষ হয়নি বলে স্থানীয়রা আমাদের কাছে দাবি করেছেন। আমরা সরজমিনে দেখেছি সড়কটির এখন খুবই বেহাল দশা। সড়ক থেকে মানুষের হাঁটা চলা এখন অনুপযোগী হয়ে পড়েছে, এখানে যানবাহন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সড়ক সংস্কারের জন্য দেওয়া যে খোয়া, সেই খোয়া কিন্তু যানবাহনের চাকায় লেগে মানুষের প্রতিনিয়তই গায়ে লাগছে এবং দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছি এই সড়ক সংস্কারের জন্য স্থানীয় বাসিন্দারা কিন্তু সোচ্চার হয়ে উঠেছে। সকাল থেকে এখানে এই যে কাশিমপুর বাজার সংলগ্ন এলাকায় এখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছে, কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়েছে। তাদের দাবি হচ্ছে ঠিকাদারের শাস্তি এবং নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত সময়ের মধ্যে নতুন করে কাজ শুরু করা। এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই, তাদের দাবিটা একটু তাদের মুখেই আপনাদেরকে শোনাতে চাই। ধন্যবাদ দেশ টিভিকে। আমরা ঈদ পরবর্তীতে হাজার হাজার লোক ডিমা ইউনিয়নবাসী এইখানে উপস্থিত হয়েছি কাশিমপুর বাজারে। আমাদের যে কষ্টের লাঘব এটা সীমাহীন। আমাদের ঘরের প্রত্যেকটা পরিবারেই শ্বাসকষ্ট রোগী জন্ম নিয়েছে এই শুধু রাস্তার কারণে। যে ধুলাবালি এবং রাস্তায় যে পাথরের খোয়া দিয়েছে এগুলো গাড়ির চাকার পিষ্ট হয়ে আমাদের বয়োবৃদ্ধ এবং ছোট বাচ্চাদের গায়ে লাগে, এরা স্কুলে যেতে ভয় পায় এবং প্রত্যেক পরিবারের কেউ না কেউ আহত হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই এক্সেনের কেন এটা ঢিলামতি করতেছে, মাহবুব ব্রাদার্স কেন ঢিলামতি করতেছে, রাস্তার কাজ কেন হচ্ছে না। এখন পর্যন্ত 10% কাজও রাস্তায় হয়নি। 2 বছরই আমরা এই ভোগান্তির ভিতরে আছি। আমরা যাতে দ্রুত একটা সমাধান পাই এই মিডিয়ার মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের এই বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের একটাই কথা, সেটা হলো গিয়ে এই রাস্তা মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া আছে এবং সরকারের অর্থ আছে, তারপরেও কেন এটা হচ্ছে না। আমাদের দাবি, যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের দুর্নীতি করে থাকে তাহলে এর শাস্তি দাবি করে এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবর্তন করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে আমাদের এই রাস্তা দ্রুত মেরামতের জন্য জোর দাবি জানাচ্ছি আমরা।
আপনারা শুনছিলেন স্থানীয় বাসিন্দাদের দাবিগুলো। তারা কিন্তু সড়ক সংস্কারের পাশাপাশি ঠিকাদারেরও শাস্তি দাবি করেছে এবং ঠিকাদারকে যদি এই নেগলেন্সির জন্য বা কাজের বিলম্বের জন্য যারা প্রকৌশলী রয়েছে বা সরকারি কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছে তারাও যদি ঠিকাদারকে সহযোগিতা করে থাকে তাদেরকেও শাস্তি এবং অপসারণ দাবি করেছে স্থানীয়রা। এই যে সড়ক সংস্কার, এই সংস্কারের বিষয়ে আমরা বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সড়ক সংস্কারের জন্য কিন্তু মাহবুব ব্রাদার্সকে 2 দফা সময় বাড়ানো হয়েছে এবং তার সর্বশেষ সময় ছিল 31শে মার্চ। সেই সময়ের মধ্যেও কিন্তু মাহবুব ব্রাদার্স কাজ শেষ করতে পারেনি এবং শেষ সময়ে কাজ শেষ করতে না পারার কারণে মাহবুব ব্রাদার্সকে চূড়ান্ত নোটিশ দিয়েছে সড়ক বিভাগ। 1 মাসের মধ্যে মাহবুব ব্রাদার্স যদি সঠিক জবাব না দিতে পারে কাজের বিলম্বের কারণে, তাহলে মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হবে বলে আমাদেরকে সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদেরকে আরও একটি বিষয় জানাতে চাই, বাগেরহাট রামপাল এবং মোংলা এই যে সড়কটি, এই সড়কটি মূলত 34 কিলোমিটার সড়ক, প্রায় 483 কোটি টাকা ব্যয়ে এই সড়কটি পুনঃসংস্কার এবং সড়কের মাঝে কিছু কালভার্ট ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই সড়কটি 4টি প্যাকেজে 3 জন ঠিকাদার নির্মাণ করছেন। এর মধ্যে প্রথম যে প্যাকেজটি ছিল বাগেরহাট শহরের দশানি থেকে হেলাতলা বাজার পর্যন্ত, সেই সড়কটিরই প্যাকেজটির অবস্থা খুবই নাজুক এবং এই প্যাকেজটির জন্যই কিন্তু আজকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা মানববন্ধনকারীরা ছিলেন তারা বলেছেন যে অতি দ্রুত অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে যদি কোনো দৃশ্যমান উদ্যোগ সড়ক বিভাগ না নেয় তাহলে কিন্তু তারা বাগেরহাট খুলনা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করবেন এবং জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বাগেরহাটের কাশিমপুর বাজার থেকে এই ছিল আমার কাছে সড়কের ভোগান্তির সর্বশেষ খবর। চৈতি। ঈদ উপলক্ষে মুন্সিগঞ্জের মীর কাদেম পৌরসভার কাগজিপাড়া এলাকায় হারিয়ে যাওয়া ঐতিহ্য খেলার আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমিত, স্থানীয়রা কেমন সাড়া দিচ্ছেন এবং কোন কোন ঐতিহ্যবাহী খেলাগুলো এখানে দেখানো হচ্ছে? জি চৈতি, আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা মীর কাদিম পৌরসভার দক্ষিণ কাগজিপাড়ায় কিন্তু আগে যেই খেলাগুলো ছিল ঐতিহ্যবাহী খেলা, সেগুলো কিন্তু আসলে ঐতিহ্য হারিয়েছে বলে আমরা আসলে জানি। তো এখানে কিন্তু তারা সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম খেলা কিন্তু এখানে হচ্ছে বলে আমরা ঈদ উপলক্ষে আমরা এখানে দেখেছি। হাড়ি ভাঙা, কলা গাছের উপর গুপ্তধন, দড়ি লাভ, বস্তা, বিভিন্ন যে ঐতিহ্য খেলাগুলি গ্রামীণ খেলাগুলি ছিল সেই খেলাগুলি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে এখানে দিনব্যাপী। তো এখানে আসলে এখানে বয়স এবং কিশোর নেই, সকল বয়সের মানুষ কিন্তু এই খেলায় কিন্তু আসলে তারা অংশগ্রহণ করেছে। তো আমি এখানে একজন যে আয়োজক তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই আয়োজনটা আপনারা কেন করেছেন? আসলে আপনাকে অনেক ধন্যবাদ এবং দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে যে আমরা ধরে রাখার জন্য যে চেষ্টাটি করেছি এবং আপনাদের মাধ্যমে টেলিকাস্ট হচ্ছে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে দেখানোর চেষ্টা দেখিয়েছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাচ্ছি যে আমরা এই খেলাটি আসলে দীর্ঘ 20 বছর ধরে এই গ্রামে আমরা চালিয়ে যাচ্ছি। গেল 2 বছর ধরে আমরা আসলে এই খেলাটি চালাতে পারিনি। সেক্ষেত্রে আসলে এই যে বিশেষ করে আধুনিকতার ছোঁয়া এবং নগরায়নের ফলে যেভাবে এই ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে গেছে, এই ঐতিহ্যবাহী খেলা ধরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আজকে সকাল থেকে কিন্তু এখানে দড়ি ঘুরানো, হাড়ি ভাঙ্গা, বিশেষ করে বস্তা দৌড় থেকে শুরু করে আরেকটি চমৎকার খেলা রয়েছে যেটা কলা গাছে তেল দিয়ে, যে অদ্ভুত রাজ্যের গুপ্তধন নামে আমরা যে খেলাটি চালাচ্ছি, যে তেল দিয়ে সেই উপর থেকে যে জিনিসটি থাকবে সেই গুপ্তধনটি তারা নিয়ে আসবে। পাশাপাশি যে বানিয়া দিঘি রয়েছে, দিঘিতে আসলে 3টি আকর্ষণীয় খেলা থাকবে। হাঁস ধরা, সাঁতার থেকে শুরু করে আরেকটি খেলা রয়েছে যে সমুদ্র সেচে যে মুক্ত আনা, এই খেলাটি রয়েছে। এটা একটা আকর্ষণীয় খেলা। আসলে আমরা আরো আমাদের সাথে যারা আসলে এই খেলাতে অংশগ্রহণ করেছে এরকম 2-1 সাথে যদি একটু সুযোগ হয়, এখানে আসলে অংশগ্রহণ করেছেন এরকম একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন আপনার অনুভূতিটা এবং আপনারা কি করছেন এখানে? ধন্যবাদ। আমরা
আমরা গ্রাম বাংলার ঐতিহ্য এখানে ফুটে তুলতেছি এবং আমাদের যে ছোটকালের বা শিশুকালের যে ঐতিহ্য খেলাধুলা সেটা আমরা এই খেলার মাধ্যমে ফিরা নতুন করে এই সারা দেশে এটা ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা এই আয়োজনটা করছি এবং আমাদের খেলাধুলা খুব সকলের সাথে অনুষ্ঠিত, ছোট বড় সবাই এখানে উৎসাহের সাথে অংশগ্রহণ করছে এবং আমরা সবাই খুশি এবং সবাই গ্রামবাসী এবং দেশবাসীকে আমি ঈদের শুভেচ্ছা। যে আমি এখন একজন এখানে খেলায় অংশগ্রহণ করেছেন ওই রকম একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই বয়সে আপনারা খেলায় অংশগ্রহণ করেছেন, আপনার অনুভূতিটা একটু বলবেন। অনুভূতিটা খুব আনন্দের। একটা ঈদুল আজহার উপলক্ষে যে আমরা গ্রামে বিভিন্ন ধরনের আয়োজন, কালকে ছিল বয়সভিত্তিক ফুটবল খেলা, কালকে রাতে এই স্টেডিয়ামে স্যাটেলাইট জ্বালিয়ে বিভিন্ন ধরনের খেলার পাশাপাশি রাতে ফুটবল খেলা হয়েছে। আজকে প্রায় 9টা ইভেন্টের আয়োজন করা হয়েছে, সেখানে বাচ্চাদের হাড়ি ভাঙ্গা খেলা, দড়ি খেলা, কলা গাছে গুপ্তধন আনা, বানিয়াদিঘিতে সাঁতার খেলা, বিকেলে আছে ফুটবল ফাইনাল খেলা, বিভিন্ন আয়োজন যাতে মানে আমাদের গ্রামের মানুষ ঈদের আনন্দটা সুন্দরভাবে অনুভব করতে পারে সেই উদ্যোগে আমাদের এই আয়োজন। আজকে ঈদের 3য় দিনে আমাদের বিভিন্ন খেলা নিয়ে আজকের আয়োজন। জি চৈতি, আপনি যেমনটি আসলে শুনছিলেন এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন খেলায় কিন্তু আসলে এখানে মজেছেন। এখানে কিন্তু বয়সের কোনো ভেদাভেদ নেই, শিশু থেকে শুরু করে নবীনরাও কিন্তু এই গ্রামীণ খেলা কিন্তু অংশ নিয়েছেন বলে আমরা এখানে দেখতে পেয়েছি। আসলে সব মিলে ঈদের যে একটি আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করতে এবং ঐতিহ্য যেই খেলাগুলি আছে সেই খেলাগুলি আবার পুনরায় উদ্দীপিত করার জন্যই কিন্তু তাদের এই প্রয়াস বলে আমরা এখানে সকলের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। চৈতি, এই ছিল আমার কাছে গ্রামীণ খেলা নিয়ে মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে সর্বশেষ খবর। চৈতি। সুমিত, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।